নমস্কার, আমি পৃথা। আজ আপনাদের শোনাতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিলক্ষ্মী। যদি আপনাদের গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক। যাহা লইয়া এই গল্পের উৎপত্তি তাহা ছোট, তথাপি এই ছোট ব্যাপারটুকু অবলম্বন করিয়া হরিলক্ষ্মীর জীবনে যাহা ঘটিয়া গেল তাহা ক্ষুদ্র নহে, তুচ্ছও নহে। সংসারে এমনই হয়। বেলপুরের দুই শরিক শান্ত নদীকূলে জাহাজের পাশে জেলে ডিঙির মতো একটি অপরটির পার্শ্বে নিরুপদ্রবেই বাঁধা ছিল। আকস্মাৎ কোথাকার একটা উড়ো ঝোড়ো তরঙ্গ তুলিয়া জাহাজের দড়ি কাটিল, নোঙর ছিঁড়িল। এক মুহূর্তে ক্ষুদ্র তরণী কী করিয়া যে বিধ্বস্ত হইয়া গেল তাহার হিসাব পাওয়াই গেল না। বেলপুরের তালুকটুকু বড় ব্যাপার নয়, উঠিতে বসিতে প্রজা ঠেঙাইয়া 1000-12 ওপরে ওঠে না। কিন্তু 15.5 আনার অংশীদার শিবচরণের কাছে 2 পাই অংশের বিপিনবিহারীকে যদি জাহাজের সঙ্গে জেলেডিঙির তুলনাই করিয়া থাকিত, বোধ হয় অতিশয়োক্তি অপরাধ করি নাই। দূর হইলেও জ্ঞাতি এবং 6-7 পুরুষ পূর্বে ভদ্রাসন উভয়ের একত্রই ছিল, কিন্তু আজ একজনের ত্রিতল অট্টালিকা গ্রামের মাথায় চড়িয়াছে এবং অপরের জীর্ণ গৃহ দিনের পর দিন ভূমিশয্যা গ্রহণের দিকেই মনোনিবেশ করিয়াছে। তবু এমনই ভাবে দিন কাটিতেছিল এবং এমনই করিয়াও বোধহয় বাকি দিনগুলো বিপিনের সুখে দুঃখে নির্বিবাদেই কাটিতে পারিত। কিন্তু যে মেঘখণ্ডটুকু উপলক্ষ করিয়া অকালে ঝঞ্ঝা উঠিয়া সমস্ত বিপর্যস্ত করিয়া দিল তাহা এইরূপ। 15.5 আনার অংশীদার শিবচরণের হঠাৎ পত্নীবিয়োগ ঘটিলে বন্ধুরা কহিলেন, 40-41 কি আবার একটা বয়স? তুমি আবার বিবাহ করো। শত্রুপক্ষীয়রা শুনিয়া হাসিল, কহিল, 40 তো শিবচরণের 40 বছর আগেই পার হয়ে গেছে। অর্থাৎ কোনটাই সত্যি নয়। আসল কথা, বড়বাবুর দিব্য গৌরবর্ণ নাদুস নুদুস দেহ, সুপুষ্ট মুখের পরে রোমের চিহ্নমাত্র নাই। যথাকালে দাড়িগোঁফ না গজানোর সুবিধা হয়তো কিছু আছে, কিন্তু অসুবিধাও বিস্তর। বয়স আন্দাজ করা ব্যাপারে যাহারা নিচের দিকে যাইতে চাহে না, ওপরের দিকে তাহারা যে অঙ্কের কোন কোঠায় গিয়া ভর দিয়া দাঁড়াইবে তাহা নিজেরাই ঠাউর করিতে পারে না। সে যাই হোক, অর্থশালী পুরুষের যে কোনো দেশেই বয়সের অজুহাতে বিবাহ আটকায় না, বাংলাদেশে তো নয়ই। মাস দেড়েকের শোকতাপও না করিয়া গেল। তারপরে হরিলক্ষ্মীকে বিবাহ করিয়া শিবচরণ বাড়ি আনিলেন। শূন্য গৃহ একদিনেই 16 কলায় পরিপূর্ণ হইয়া উঠিল। কারণ শত্রুপক্ষ যাহাই কেননা বলুক, প্রজাপতি যে সত্যই তাহার প্রতি এবার অতিশয় প্রসন্ন ছিলেন তাহা মানিতেই হইবে। তাহারা গোপনে বলাবলি করিল, পাত্রের তুলনায় নববধূ বয়সের দিক দিয়া একেবারেই যে বেমানান হয় নাই, তবে 2-1টি ছেলেমেয়ে সঙ্গে লইয়া ঘরে ঢুকিলে আর খুঁত ধরিবার কিছু থাকিত না। তবে সে যে সুন্দরী এ কথা তাহারা স্বীকার করিল। ফল কথা, সচরাচর বড় বয়সের চেয়েও লক্ষ্মীর বয়সটা কিছু বেশি হইয়া গিয়াছিল। বোধ করি 19-এর কম হইবে না। তাহার পিতা আধুনিক নব্যতন্ত্রের লোক। যত্ন করিয়া মেয়েকে বেশি বয়স পর্যন্ত শিক্ষা দিয়া ম্যাট্রিক পাশ করাইয়াছিলেন। তাহার অন্য ইচ্ছা ছিল, শুধু ব্যবসা ফেল পড়িয়া আকস্মিক দারিদ্র্যের জন্যই এই সুপাত্রে কন্যা অর্পণ করিতে বাধ্য হইয়াছিলেন। লক্ষ্মী শহরের মেয়ে, স্বামীকে 2-4 দিনেই চিনিয়া ফেলিল। তাহার মুশকিল হইল এই যে, আত্মীয় মিশ্রিত বহু পরিজন পরিবৃত বৃহৎ সংসারের মধ্যে সে মন খুলিয়া কাহারও সহিত মিশিতে পারিত না। ওদিকে শিবচরণ ভালোবাসার তো অন্ত নাই। শুধু কেবল বৃদ্ধের তরুণী ভার্যা বলিয়াই নয়, সে যেন একেবারে অমূল্য নিধি লাভ করিল। বাটির আত্মীয় অনাত্মীয়র দল কোথায় কি করিয়া যে তাহার মন জোগাইবে খুঁজিয়া পাইল না। একটা কথা প্রায়ই শুনিতে পাইত, এইবার মেজ বউয়ের মুখে কালি পড়িল। কি রূপে, কি গুণে, কি বিদ্যা বুদ্ধিতে এতদিনে তাহার গর্ব খর্ব হইল। কিন্তু এত করিয়াও সুবিধা হইল না। মাস 2-এর মধ্যেই লক্ষ্মী অসুখে পড়িল। এই অসুখের মধ্যেই একদিন মেজ বউয়ের সাক্ষাৎ মিলিল। তিনি বিপিনের স্ত্রী।
বড় বাড়ির নতুন বধূর জ্বর শুনিয়া দেখিতে আসিয়াছিলেন। বয়সে বোধ হয় 2-3 বছরের বড়। তিনি যে সুন্দরী তাহা মনে মনে লক্ষ্মী স্বীকার করিল, কিন্তু এই বয়সেই দারিদ্র্যের ভীষণ কষাঘাতের চিহ্ন তাহার সর্বাঙ্গে সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। সঙ্গে বছর 6-এর একটি ছেলে, সেও রোগা। লক্ষ্মী শয্যার একধারে সযত্নে বসিতে স্থান দিয়া ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। হাতে কয়েকগাছি সোনার চুড়ি ছাড়া আর কোনো অলঙ্কার নাই। পরনে ঈষৎ মলিন একখানা রাঙা পাড়ের ধুতি, বোধ হয় তাহার স্বামীর হইবে। পল্লীগ্রামের প্রথামতো ছেলেটি দিগম্বর নয়, তাহারও কোমরে একখানি শিউলি ফুলে চাপানো ছোট্ট কাপড় জড়ানো। লক্ষ্মী তাহার হাতখানি টানিয়া লইয়া আস্তে আস্তে বলিল, ভাগ্যে জ্বর হয়েছিল, তাই তো আপনার দেখা পেলুম। কিন্তু সম্পর্কে আমি বড় যা হই মেজবউ। শুনেছি মেজ ঠাকুরপো ওর চেয়ে ঢের ছোট। মেজবউ হাসি মুখে কহিল, সম্পর্কে ছোট হলেও কি আপনি তাকে আপনি বলেন? লক্ষ্মী কহিল, প্রথম দিন এই যা বললুম, নইলে আপনি বলবার লোক আমি নই। কিন্তু তাই বলে তুমি যেন আমাকে দিদি বলে ডেকো না, ও আমি সইতে পারব না। আমার নাম লক্ষ্মী। মেজবউ কহিল, নামটি বলে দিতে হয় না দিদি, আপনাকে দেখলেই জানা যায়। আর আমার নাম কি জানি? কে যে ঠাট্টা করে কমলা রেখেছিল, এই বলিয়া সে সকৌতুকে একটুখানি হাসিল মাত্র। হরিলক্ষ্মীর ইচ্ছা করিল সেও প্রতিবাদ করিয়া বলে, তোমার পানে তাকালেও তোমার নামটি বোঝা যায়। কিন্তু অনুকৃতির মতো শোনাইবার ভয়ে বলিতে পারিল না। কহিল, আমাদের নামের মানে এক। কিন্তু মেজবউ, আমি তোমাকে তুমি বলতে পারলুম, তুমি আমাকে পারলে না। মেজবউ সাহাস্যের জবাব দিল, হঠাৎ নাই পারলুম দিদি, এক বয়স ছাড়া আপনি সকল বিষয়েই আমার বড়। যাক না দুদিন, দরকার হলে বদলে নিতে কতক্ষণ। হরিলক্ষ্মীর মুখের সহসা ইহার প্রত্যুত্তর জোগাইল না, কিন্তু সে মনে বুঝিল এই মেয়েটি প্রথম দিনের পরিচয়টিকে মাখামাখিতে পরিণত করিতে চাহে না। কিন্তু কিছু একটা বলিবার পূর্বেই মেজবউ উঠিবার উপক্রম করিয়া কহিল, এখন তাহলে উঠি দিদি, কাল আবার। লক্ষ্মী বিস্ময়াপন্ন হইয়া বলিল, এখনই যাবে কী রকম? একটু বসো। মেজবউ কহিল, আপনি হুকুম করলে তো বসতেই হবে, কিন্তু আজ যাই দিদি, ওর আসবার সময় হলো। এই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল এবং ছেলের হাত ধরিয়া যাইবার পূর্বে সহস্র বদনে কহিল, আসি দিদি, কাল একটু সকাল সকাল আসবো, কেমন? এই বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। বিপিনের স্ত্রী চলিয়া গেলে হরিলক্ষ্মী সেই দিকেই চাহিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। এখন জ্বর ছিল না, কিন্তু গ্লানি ছিল। তথাপি কিছুক্ষণের জন্য সমস্ত সে ভুলিয়া গেল। এতদিন গ্রামে ঝাঁটাইয়া কত বউঝিকে আসিয়াছে, তাহার সংখ্যা নাই। কিন্তু পাশের বাড়ির দরিদ্র ঘরের এই বধূর সহিত তাহাদের তুলনাই হয় না। তাহারা যাচিয়া আসিয়াছে, উঠিতে চাহে না, আর বসিতে বললেই তো কথাই নেই। সে কত প্রগল্ভতা, কত বাচালতা, মনোরঞ্জন করিবার কত কি লজ্জাকর প্রয়াস। ভারাক্রান্ত মন তাহার মাঝে মাঝে বিদ্রোহী হইয়া উঠিয়াছে। কিন্তু ইহাদের মধ্যে হইতে আকস্মাৎ কে আসিয়া তাহার রোগশয্যায় কয়েক মুহূর্ত তরে নিজের পরিচয় দিয়া গেল। তাহার বাপের বাড়ির কথা জিজ্ঞাসা করিবার সময় হয় নাই। কিন্তু প্রশ্ন না করিয়াও লক্ষ্মী কি জানি কেমন করিয়া অনুভব করিল, তাহার মতো সে কিছুতেই কলিকাতার মেয়ে নয়। পল্লী অঞ্চলে লেখাপড়া জানে বলিয়া বিপিনের স্ত্রীর একটা খ্যাতি আছে। লক্ষ্মী ভাবিল, খুব সম্ভব বউটি সুর করিয়া রামায়ণ মহাভারত পড়িতে পারে, কিন্তু তাহার বেশি নয়। যে পিতা বিপিনের মতো দীন দুঃখীর হাতে মেয়ে দিয়েছে, সে কিছু আর মাস্টার রাখিয়া স্কুলে পড়াইয়া পাশ করিয়া কন্যা সম্প্রদান করে নাই। উজ্জ্বল শ্যাম ফর্সা বলা চলে না, কিন্তু রূপের কথা ছাড়িয়া দিয়াও শিক্ষা, সংসর্গ, অবস্থা কিছুতেই বিপিনের স্ত্রী তাহার কাছে দাঁড়াইতে পারে না। কিন্তু একটা ব্যাপারে লক্ষ্মীর নিজেকে যেন ছোট মনে হলো, তাহার কণ্ঠস্বর সে যেন গানের মতো, আর বলিবার ধরনটি একেবারে মধু দিয়ে ভরা। এতটুকু জরিমানায় কথাগুলো যেন সে বাড়ি হইতে কণ্ঠস্থ করিয়া আসিয়াছিল।
এমনই সহজ, কিন্তু সবচেয়ে যে বস্তুটি তাহাকে বেশি বিদ্ধ করিল সে ওই মেয়েটির দূরত্ব। সে যে দরিদ্র ঘরের বধূ তাহা মুখে না বলিয়াও এমন করিয়া প্রকাশ করিল যেন ইহাই তাহার স্বাভাবিক, যেন এছাড়া আর কিছুই তাহাকে কোনো মতেই মানাইত না। দরিদ্র কিন্তু কাঙাল নয়। এক পরিবারের বধূ একজনের পীড়ায় আরেকজন তাহার তথ্য লইতে আসিয়াছে, ইহার অতিরিক্ত লেশমাত্র অন্য উদ্দেশ্য নাই। সন্ধ্যার পরে স্বামী দেখিতে আসিলে হরিলক্ষ্মী নানা কথার পরে কহিল, আজ ও বাড়ির মেজ বউ ঠাকুরনকে দেখলাম। শিবচরণ কহিল, কাকে? বিপিনের বউকে? লক্ষ্মী কহিল, হ্যাঁ। আমার ভাগ্য সুপ্রসন্ন, এতকাল পরে আমাকে নিজেই দেখতে এসেছিলেন, কিন্তু মিনিট পাঁচেকের বেশি বসতে পারলেন না, কাজ আছে বলে উঠে গেলেন। শিবচরণ কহিল, কাজ? আরে ওদের দাসী আছে না চাকর আছে? বাসন মাজা থেকে হাঁড়ি ঠেলা পর্যন্ত কই? তোমার মতো শুয়ে বসে গায়ে ফু দিয়ে কাটাক তো দেখি। এক ঘুঁটি জল পর্যন্ত আর তোমাকে গড়িয়ে খেতে হয় না। নিজের সম্বন্ধে এইরূপ মন্তব্যে হরিলক্ষ্মীর অত্যন্ত খারাপ লাগিল, কিন্তু কথাগুলো নাকি তাহাকে বাড়াইয়ার জন্য, লাঞ্ছনার জন্য নয়, এই মনে করিয়া সে রাগ করিল না। বলিল, শুনেছি নাকি মেজ বউয়ের বড় গুমর, বাড়ি ছেড়ে কোথাও যায় না। শিবচরণ কহিল, যাবে কোত্থেকে? হাতে গগাছি চুড়ি ছাড়া আর ছাই নেই, লজ্জাও মুখ দেখাতে পারে না। হরিলক্ষ্মী একটুখানি হাসিয়া কহিল, লজ্জা কিসের? দেশের লোক কি ওর গায়ে জড়োয়া গয়না দেখার জন্য ব্যাকুল হয়ে আছে? না পেলে ছিছি করবে। শিবচরণ কহিল, জড়োয়া গহনা? আমি যা তোমাকে দিয়েছি কোন শালার বেটা তা চোখে দেখেছে? পরিবারকে আজ পর্যন্ত দুগাছা চুড়ি ছাড়া আর গড়াইয়া দিতে পারিল না। বাবা টাকার জোর, বড় জোর, জুতো মারব আর। হরিলক্ষ্মী ক্ষুণ্ণ ও অতিশয় লজ্জিত হইয়া বলিল, ছি ছি, ওসব তুমি কী বলছ? শিবচরণ কহিল, না না, আমার কাছে লুকোছাপা নেই, যা বলবো তা স্পষ্টি কথা। হরিলক্ষ্মী নিরুত্তরে চোখ বুজিয়া শুইল। বলবারই বা আছে কি? ইহারা দুর্বলের বিরুদ্ধে অত্যন্ত রূঢ় কথা কঠোর ও কর্কশ করিয়া উচ্চারণ করাকেই একমাত্র স্পষ্টবাদিতা বলিয়া জানে। শিবচরণ শান্ত হইল না, বলিতে লাগিল, বিয়েতে যে 500 টাকা ধার নিয়ে গেলি, সুদে আসলে 700-800 হয়েছে, তা খেয়াল আছে? গরিব একধারে পড়ে আছিস, থাক, ইচ্ছে করলে যে কান বলে দূর করে দিতে পারি। দাসীর যোগ্য নয় আমার পরিবারের কাছে গুমর। হরিলক্ষ্মী পাশ ফিরিয়া শুইল। অসুখের ওপরে বিরক্তি ও লজ্জায় তার সর্বশরীর যেন ঝিমঝিম করছে। পরের দিন দুপুরবেলা ঘরের মধ্যে মৃদু শব্দে হরিলক্ষ্মী চোখ চাহিয়া দেখিল বিপিনের স্ত্রী বাহির হইয়া যাইতেছে। ডাকিয়া কহিল, মেজ বউ, চলে যাচ্ছ যে? মেজ বউ সলজ্জে ফিরিয়া আসিয়া বলিল, আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আজ কেমন আছেন দিদি? হরিলক্ষ্মী কহিল, আজ ঢের ভালো আছি। কই তোমার ছেলেকে আনোনি? মেজ বউ বলিল, আজ সে হঠাৎ ঘুমিয়ে পড়ল দিদি। হঠাৎ ঘুমিয়ে পড়ল মানে কি? অভ্যাস খারাপ হয়ে যাবে বলে আমি দিনের বেলায় বড় একটা ঘুমোতে দিইনি দিদি। হরিলক্ষ্মী জিজ্ঞেস করিল, রোদে রোদে দুরন্ত পানা করে বেড়ায় না? মেজ বউ কহিল, করে বই কি, কিন্তু ঘুমোনোর চেয়ে সে বরঞ্চ ভালো। তুমি নিজে বুঝি কখনো ঘুমোও না? মেজ বউ হাসি মুখে ঘাড় নাড়িয়া বলিল, না। হরিলক্ষ্মী ভাবিয়াছিল মেয়েদের স্বভাবের মতো এবার হয়তো সে তাহার অনবকাশের দীর্ঘ তালিকা দিতে বসিবে, কিন্তু সে সেরূপ কিছুই করিল না। ইহার পর অন্যান্য কথাবার্তা চলিতে লাগিল। কথায় কথায় হরিলক্ষ্মী তার বাপের বাড়ির কথা, ভাই বোনের কথা, মাস্টারমশাইয়ের কথা, স্কুলের কথা, এমনকি তাহার ম্যাট্রিক পাশ করার কথাও গল্প করিয়া ফেলিল। অনেকক্ষণ পরে যখন হুঁশ হইল, তখন স্পষ্ট দেখিতে পাইল শ্রোতা হিসেবে মেজ বউ যত ভালো হোক, বক্তা হিসেবে একেবারে অকিঞ্চিৎকর। নিজের কথা সে প্রায় কিছুই বলে নাই। প্রথমটা লক্ষ্মী লজ্জা বোধ করিল, কিন্তু তখনই মনে করিল, আমার কাছে গল্প করিবার মতো তাহার আছেই বা কি। কিন্তু কাল যেমন এই বধূটির বিরুদ্ধে মন তাহার অপ্রসন্ন হইয়া উঠিয়াছিল, আজ তেমনি ভারী একটা তৃপ্তি বোধ হইল। দেওয়ালের মূল্যবান ঘড়িতে নানাবিধ বাজনা বাদ্য করিয়া 3টে বাজিল। মেজ বউ উঠিয়া দাঁড়াইয়া সবিনয়ে কহিল, দিদি, আজ তাহলে আসি। লক্ষ্মী সকৌতুকে বলিল, তোমার বুঝি ভাই 3টে পর্যন্ত ছুটি? ঠাকুরপো না কি
কাটায় কাটায় ঘড়ি মিলিয়ে বাড়ি ঢোকেন। মেজবউ কহিল, আজ তিনি বাড়িতেই আছেন। আজ কেন তবে? আর একটু বসো না। মেজবউ বসিল না, কিন্তু যাবার জন্য পা বাড়াইল না। আস্তে আস্তে বলল, দিদি, আপনার কত শিক্ষা দীক্ষা, কত লেখাপড়া। আমি পাড়া গাঁয়ের। তোমার বাপের বাড়ি বুঝি পাড়া গাঁয়ে? হ্যাঁ দিদি, সে একেবারে অজপল্লী গ্রাম। না বুঝে কাল হয়তো কি বলতে কি বলে ফেলেছি, কিন্তু অসম্মান করার জন্য। আপনি যে দিব্যি করতে বলবেন দিদি। হরিলক্ষ্মী আশ্চর্য হইয়া কহিল, সে কি মেজবউ, তুমি তো আমাকে এমন কোনো কথাই বলনি। মেজবউ এই কথার প্রত্যুত্তরে আর একটা কথাও কহিল না, কিন্তু আসি বলিয়া পুনশ্চ বিদায় লইয়া যখন সে ধীরে ধীরে বাহির হইয়া গেল, তখন কণ্ঠস্বর যেন তাহার আকস্মাৎ আর একরকম শুনাইল। রাত্রিতে শিবচরণ যখন কক্ষে প্রবেশ করিল, তখন হরিলক্ষ্মী চুপ করিয়া শুইয়াছিল। মেজবউয়ের শেষের কথাগুলো আর তাহার স্মরণ ছিল না। দেহ অপেক্ষাকৃত সুস্থ, মন শান্ত প্রসন্ন ছিল। শিবচরণ জিজ্ঞেস করিল, কেমন আছো বড় বউ? লক্ষ্মী উঠিয়া বসিয়া কহিল, ভালো আছি। শিবচরণ কহিল, সকালের ব্যাপার জানো তো? বাছাধনকে ডাকিয়ে এনে সকলের সামনে এমনই করককে দিয়েছি যে জন্মে ভুলবে না। আমি বেলপুরের শিবচরণ। হ্যাঁ। হরিলক্ষ্মী ভীত হইয়া কহিল, কাকে গো? শিবচরণ কহিল, বিপিনকে। ডেকে বলে দিলাম, তোমার পরিবার আমার পরিবারের কাছে যাক করে, তাকে অপমান করে। এত বড় আস্পর্ধা! পাজি নচ্ছার ছোটলোকের মেয়ে, তার ন্যাড়া মাথায় ঘোল ঢেলে গাধায় চড়িয়ে গায়ের থেকে বার করে দেব, জানিস? হরিলক্ষ্মীর প্রক্লিষ্ট মুখ একেবারে ফ্যাকাশে হইয়া গেল। বলো কি গো? শিবচরণ নিজের বুকে তাল ঠুকিয়া সদর্পে বলিতে লাগিল, এ গায়ের জজ বলো, ম্যাজিস্ট্রেট বলো, আর দারোগা পুলিশ বলো, সব এই শর্মা। এই শর্মা। মরণ কাঠি জীবন কাঠি এই হাতে। তুমি বলো, কাল যদি না বিপিনের বউ এসে তোমার পাট টেপে, তো আমি লাট্টু চৌধুরীর ছেলেই নই। আমি বিপিনের বধূকে সর্বসমক্ষে অপমানিত ও লাঞ্ছিত করিবার বিবরণ ও ব্যাখ্যায় লাটু চৌধুরীর ছেলে অকথা কুকথার আর শেষ রাখিল না। আর তাহার সম্মুখে স্তব্ধ নির্বিশেষে চক্ষুতে চাহিয়া হরিলক্ষ্মীর মনে হইতে লাগিল, ধরিত্রী দিদাহ। দ্বিতীয় পক্ষের তরুণী ভার্যার দেহ রক্ষার জন্য শিবচরণ কেবলমাত্র নিজের দেহ ভিন্ন আর সমস্তই দিতে পারিত। হরিলক্ষ্মীর সেই দেহ বেলপুরে সারিতে চাহিল না। ডাক্তার পরামর্শ দিলেন হাওয়া বদলাইবার। শিবচরণ 15.5 আনার মর্যাদা মতো ঘটা করিয়া হাওয়া বদলানোর আয়োজন করিল। যাত্রার শুভদিনে গ্রামের লোক ভাঙিয়া পড়িল। আসিল না কেবল বিপিন ও তাহার স্ত্রী। বাহিরে শিবচরণ যাহা না বলিবার তাহা বলিতে লাগিল, এবং ভিতরে বড় পিসি উদ্দাম হইয়া উঠিলেন। বাহিরেও ধোঁয়া ধরিবার লোক ভাব ঘটিল না। অন্তঃপুরেও তেমনি পিসিমার চিৎকার আয়তন বাড়াইতে যথেষ্ট স্ত্রীলোক জুটিল। কিছুই বলিল না, শুধু হরিলক্ষ্মী। মেজবউয়ের প্রতি তাহার ক্ষোভ অভিমান মাত্রা কাহারও অপেক্ষা কম ছিল না। সে মনে মনে বলিতে লাগিল, তাহার বর্বর স্বামী যত অন্যায় করিয়া থাক, সে নিজে তো কিছু করে নাই, কিন্তু ঘরের ও বাহিরের যে-সব মেয়েরা আজ চেঁচাইতেছিল, তাহাদের সহিত কোনো সূত্রেই কণ্ঠ মিলাইতে তাহার ঘৃণা বোধ হইল। যাইবার পথে পালকির দরজা ফাঁক করিয়া লক্ষ্মী উৎসুক চক্ষুতে বিপিনের জীর্ণ গৃহের জানলার প্রতি চাহিয়া রহিল, কিন্তু কাহারও ছায়াটুকু তাহার চোখে পড়িল না। কাশীতে বাড়ি ঠিক করিয়া হইয়াছিল, তথাকর জল বাতাসের গুণে নষ্ট স্বাস্থ্য ফিরিয়া পাইতে লক্ষ্মীর বিলম্ব হইল না। মাস চারেক পরে যখন সে ফিরিয়া আসিল, তাহার দেহের কান্তি দেখিয়া মেয়েদের গোপনে ঈর্ষার অবধি রহিল না। হিম ঋতু আগত প্রায়। দুপুরবেলায় মেজবউ চিররুগ্ন স্বামীর জন্য একটা পশমের গলাবন্ধ বুনিতেছিল। অনতি দূরে বসিয়া ছেলে খেলা করিতেছিল, সেই দেখাইতে পাইয়া কলরব করিয়া উঠিল। মা, জ্যাঠাইমা! মা হাতের কাজ ফেলিয়া তাড়াতাড়ি একটা নমস্কার করিয়া লইয়া আসন পাতিয়া দিল। স্মিত মুখে প্রশ্ন করিল, শরীর নিরাময় হয়েছে দিদি? লক্ষ্মী কহিল, হ্যাঁ হয়েছে, কিন্তু না হতেও পারত, না ফিরতেও পারতাম। অথচ যাবার সময় একটিবার খোঁজ নিলে না? সমস্ত পথটা তোমার জানলার পাড়ে চেয়ে চেয়ে গেলাম, একবার ছায়াটুকুও চোখে পড়ল না। রোগা বোন চলে যাচ্ছে, একটুখানি মায়াও কি হলো না মেজবউ? এমনই পাষাণ তুমি।
মেজবউয়ের চোখ ছলছল করিয়া আসিল, কিন্তু সে কোনো উত্তর দিল না। লক্ষ্মী বলিল, আমার আর যা দোষী থাক মেজবউ, তোমার মতো কঠিন প্রাণ আমার নয়। ভগবান না করুন, কিন্তু অমন সময়ে আমি তোমাকে না দেখে থাকতে পারতাম না। মেজবউ এ অভিযোগের কোনো জবাব দিল না, নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। লক্ষ্মী আর কখনোই আসে নাই, আজ এই প্রথম এ বাড়িতে প্রবেশ করিয়াছে। ঘরগুলো ঘুরিয়া ফিরিয়া দেখিয়া বেড়াইতে লাগিল। শতবর্ষের জরাজীর্ণ গৃহ, মাত্র 3খানি কক্ষ কোনোমতে বসতযোগী রহিয়াছে। দরিদ্রের আবাস, আসবাবপত্র নাই বলিলেই চলে। ঘরের চুন বালি খসিয়াছে, সংস্কার করিবার সামর্থ্য নাই। তথাপি অনাবশ্যক অপরিচ্ছন্নতা এতটুকুও কোথাও নাই। স্বল্প বিছানা ঝড়ো করিতেছে, 2-4খানা দেবদেবীর ছবি টানানো আছে, আর আছে মেজবউয়ের হাতের নানাবিধ শিল্পকর্ম, অধিকাংশই পশম ও সুতোর কাজ। তাহা শিক্ষানবিশের হাতের লাল ঠোঁটওয়ালা সবুজ রঙের টিয়া পাখি অথবা 5রাঙা বেড়ালের মূর্তি নয়। মূল্যবান ফ্রেমে আঁটা লাল নীল বেগুনি ধূসর পাশুটে নানা বিচিত্র রঙের সমাবেশে পশমে বোনা ওয়েলকাম, আসুন বসুন অথবা বানাম ভুল গীতার শ্লোকার্থ নয়। লক্ষ্মী সবিস্ময়ে জিজ্ঞেস করিল, ওটি কার ছবি মেজবউ? যেন চেনা চেনা ঠেকছে। মেজবউ সলজ্জে হাসিয়া কহিল, ওটি তিলক মহারাজের ছবি। দেখে বনবার চেষ্টা করেছিলাম দিদি, কিন্তু কিছুই হলো না। এই কথা বলিয়া সম্মুখের দেওয়ালে টাঙানো আঙুল দিয়া দেখাইয়া দিল। বহুক্ষণ সেদিকে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, চিনতে পারোনি? সে আমারই দোষ মেজবউ, তোমার নয়। আমাকে শেখাবে ভাই? এ বিদ্যে শিখতে যদি পারি তো তোমাকে গুরু বলে মানতে আমার আপত্তি নেই। মেজবউ হাসিতে লাগিল। সেদিন ঘণ্টা 3-4 পরে বিকেলে যখন লক্ষ্মী বাড়ি ফিরিয়া গেল, তখন এই কথাই স্থির করিয়া গেল যে কলাশিল্প শিখতে কাল হইতে সে প্রত্যহ আসিবে। আসিতেই লাগিল, কিন্তু 10-15 দিনেই স্পষ্ট বুঝিতে পারিল এই বিদ্যে শুধু কঠিন নয়, অর্জন করতেও সুদীর্ঘ সময় লাগবে। একদিন লক্ষ্মী কহিল, কই মেজবউ, তুমি আমাকে যত্ন করে শেখাও না? মেজবউ বলিল, ঢের সময় লাগবে দিদি, তার চেয়ে বরঞ্চ আপনি অন্য সব বোনা শিখুন। লক্ষ্মী মনে মনে রাগ করিল, কিন্তু তাহা গোপন করিয়া জিজ্ঞেস করিল, তোমার শিখতে কতদিন লেগেছিল মেজবউ? মেজবউ জবাব দিল, আমাকে কেউ তো শেখায়নি দিদি, নিজের চেষ্টায় একটু একটু করে। লক্ষ্মী বলিল, তাইতেই, নইলে পরের কাছে শিখতে গেলে তোমারও সময়ের হিসেব থাকত। মুখে সে যাই বলুক, মনে মনে নিঃসন্দেহে অনুভব করিতেছিল মেধা তীক্ষ্ণ বুদ্ধিতে এই মেজবউয়ের কাছে সে দাঁড়াইতে পারে না। আজ তাহার শিক্ষার কাজ অগ্রসর হইল না, এবং যথাসময়ের অনেক পূর্বেই সুচ সুতা প্যাটার্ন গুটাইয়া লইয়া বাড়ি চলিয়া গেল। পরের দিন আসিল না, এবং এই প্রথম প্রত্যহ আশায় তাহার ব্যাঘাত হইল। দিন 4 পরে আবার একদিন হরিলক্ষ্মী তাহার সুচ সুতার বাক্স হাতে করিয়া এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল। মেজবউ তাহার ছেলেকে রামায়ণ হইতে ছবি দেখাইয়া দেখাইয়া গল্প বলিতেছিল। সসম্ভ্রমে উঠিয়া আসন পাতিয়া দিল। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করিল, 2-3 দিন আসেননি? আপনার শরীর ভালো ছিল না বুঝি? লক্ষ্মী গম্ভীর হইয়া কহিল, না, এমনি 5-6 দিন আসতে পারিনি। মেজবউ বিস্ময় প্রকাশ করিয়া বলিল, 5-6 দিন আসেননি? তাই হবে বোধ হয়, কিন্তু আজ তাহলে 2 ঘণ্টা বেশি থেকে কামাইটা পুষিয়ে নেওয়া চাই। কিন্তু অসুখী যদি আমার করেই থাকতো মেজবউ, তোমার তো একবার খোঁজ করা উচিত ছিল। মেজবউ সলজ্জে বলিল, নিশ্চয়ই উচিত ছিল, কিন্তু সংসারের অসংখ্য রকমের কাজ, একলা মানুষ কাকেই বা পাঠাই বলুন? কিন্তু অপরাধ হয়েছে, তা স্বীকার করছি দিদি। লক্ষ্মী মনে মনে খুশি হইল। এ কয়দিন সে অত্যন্ত অভিমান বশেই আসিতে পারি নাই, অথচ অহর্নিশি যাই করিয়াই তাহার দিন কাটিয়াছে। এই মেজবউ ছাড়া শুধু গৃহে কেন, সমস্ত গ্রামের মধ্যে আর কেহ নাই যাহার সহিত সে মন খুলিয়া মিশিতে পারে। ছেলে নিজের মনে ছবি দেখিতেছিল। হরিলক্ষ্মী তাহাকে ডাকাইয়া কহিল, নিখিল, কাছে এসো তো বাবা। সে কাছে আসিলে লক্ষ্মী বাক্স খুলিয়া একগাছি সরু সোনার হার তাহার গলায় পরাইয়া দিয়া বলিল, যাও, খেলা করোগে। মায়ের মুখ গম্ভীর হইয়া উঠিল। সে জিজ্ঞাসা করিল, আপনি কি এটা দিলেন নাকি? লক্ষ্মী স্মিত মুখে জবাব দিল, দিলাম বৈকি। মেজবউ কহিল, আপনি দিলেই বা ও নেব কেন? লক্ষ্মী অপ্রতিভ হইয়া কহিল,
জ্যাঠাইমা কি একটা হাড়ও দিতে পারে না? মেজবউ বলিল, তা জানি না দিদি, কিন্তু এ কথা নিশ্চয় জানি, মা হয়ে আমি দিতে পারি না। নিখিল, ওটা খুলে তোমার জ্যাঠাইমাকে দিয়ে দাও। দিদি, আমরা গরিব, কিন্তু ভিখারি নই। কোনো একটা দামি জিনিস হঠাৎ পাওয়া গেল বলেই দুহাত পেতে নেব, তা নিয়ে নে। লক্ষ্মী স্তব্ধ হইয়া বসিয়া রহিল। আজও তাহার মনে হইতে লাগিল পৃথিবী দিতাহক। যাবার সময় সে কহিল, কিন্তু এ কথা তোমার ভাসুরের কানে যাবে মেজবউ। মেজবউ বলিল, তার অনেক কথাই আমার কানেও আসে। আমার একটা কথা তার কানে গেলে কান অপবিত্র হবে না? লক্ষ্মী কহিল, বেশ, পরীক্ষা করে দেখলেই হবে। একটু থামিয়া বলিল, আমাকে খামোখা অপমান করার দরকার ছিল না মেজবউ, আমিও শাস্তি দিতে জানি। মেজবউ বলিল, এ আপনার রাগের কথা, নইলে আমি যে আপনাকে অপমান করিনি, শুধু আমার স্বামীকেই খামোখা অপমান করতেই বা আপনাকে দিইনি। এ বোঝবার শিক্ষা আপনার আছে। লক্ষ্মী কহিল, তা আছে, নেই শুধু তোমাদের পাড়াগাঁয়ে মেয়ের সঙ্গে কোদল করার শিক্ষা। মেজবউ একটু কটূক্তির জবাব দিল না, চুপ করিয়া রহিল। লক্ষ্মী চলিতে উদ্যত হইয়া বলিল, ওই হাড়টুকুর দাম যাই হোক, ছেলেটাকে স্নেহে বশেই দিয়েছিলাম, তোমার স্বামীর দুঃখ দূর হবে ভেবে দিইনি। মেজবউ বড়লোক মাত্রেই গরিবকে শুধু অপমান করে বেড়ায়, এইটুকুই কেবল শিখে রেখেছ, ভালোবাসতেও যে পারে এ তুমি শেখোনি। শেখা দরকার, তখন গিয়ে হাতে পায়ে পড়ো না। প্রত্যুত্তরে মেজবউ শুধু একটু মুচকি হাসিয়া বলিল, না দিদি, সে ভয় তোমাকে করতে হবে না।